সোনাদিঘির মাঠের পাহারাদার। রাত তখন কত হবে ঠাহর করা মুশকিল, তবে মাঝরাত পেরিয়ে গেছে তাতে কোনো সন্দেহ নেই। ভাদ্র মাসের উমস গরমের পর এই শেষ রাতের বাতাসটা গায়ে কাঁটা দিচ্ছিল। আকাশে একফালি ফ্যাকাশে চাঁদ, তার আলোয় চারপাশটা কেমন যেন মায়াবী আর রহস্যময় লাগছিল। দূরের গ্রাম থেকে ভেসে আসা কুকুরের কান্নার শব্দ পরিবেশটাকে আরও ভারী করে তুলেছিল। রহিম শেখ পাশের গ্রাম থেকে ফিরছিল। তার একমাত্র মেয়ের হঠাৎ জ্বর আসায় কবিরাজের বাড়ি গিয়েছিল সে। ফিরতে ফিরতে এত রাত হয়ে যাবে ভাবতে পারেনি। তার হাতে একটা পুরনো হ্যারিকেন, কাঁচের গায়ে কালি পড়ায় আলোটা কমে এসেছে। হলদিটে আলোটা কাঁপছিল মৃদু বাতাসে। পথ বলতে এখন সামনে শুধু দিগন্ত বিস্তৃত সোনাদিঘির মাঠ। এই মাঠ নিয়ে গ্রামে হাজারো কল্পকথা। দিনে এই মাঠ যতটাই সুন্দর, রাতে ততটাই ভয়ঙ্কর। গ্রামের বুড়োরা বলতো এই মাঠে নাকি রাত বিরেতে অশরীরে আত্মা ঘুরে বেড়ায়। রহিম এমনিতে সাহসী মানুষ, এসবে তার তেমন বিশ্বাস নেই। কিন্তু এই গভীর রাতে একা এই মাঠে দাঁড়িয়ে তার বুকের ভেতরটাও কেমন যেন দুরু দুরু করে উঠল। চারদিকে ঝিঝি পোকার একটানা ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। হ্যারিকেনের কাপা কাপা আলোয় তার নিজের ছায়াটাই দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে পেছনে যাচ্ছিল। মনে হচ্ছিল যেন কোনো অতিকায় প্রাণী তাকে অনুসরণ করছে। মাঠের মাঝ বরাবর আসতেই হঠাৎ বাতাসটা থেমে গেল, একেবারে আকস্মিকভাবে। ঝিঝি পোকার ডাকও যেন কেউ এক ফুৎকারে নিভিয়ে দিল। চারদিকে নেমে এলো এক অসহ্য অস্বাভাবিক নীরবতা। এই নীরবতা শব্দের চেয়েও বেশি ভয়ঙ্কর। রহিমের কপালে বিন্দু বিন্দু ঘাম জমল। সে হ্যারিকেনটা একটু উঁচু করে ধরল চারপাশটা দেখার জন্য। যতদূর চোখ যায় ধু ধু মাঠ। চাঁদের ফ্যাকাশে আলোয় ধান গাছগুলো যেন এক একটা প্রেতের মতো দাঁড়িয়ে আছে। রহিম দ্রুত পা চালাতে শুরু করল। তার মনে হচ্ছিল এই নিস্তব্ধতা ভালো নয়, কিছু একটা ঘটতে চলেছে। হঠাৎ করেই সে একটা শব্দ শুনতে পেল, একটা অদ্ভুত শব্দ। মনে হচ্ছে যেন কেউ ভেজা কাপড়ের পুঁটলি মাটিতে ঘষতে ঘষতে টানছে। ছ্যাত ছ্যাত ছ্যাত। রহিম থমকে দাঁড়াল, কান খাড়া করে শোনার চেষ্টা করল। শব্দটা আসছে তার বাম দিক থেকে, মাঠের গভীরে কোথাও থেকে। শব্দটা ধীরে ধীরে কাছে এগিয়ে আসছে। রহিমের বুকের ভেতর হাতুড়ির ঘা পড়তে শুরু করল। সে হ্যারিকেনটা সেদিকে ঘুরিয়ে ধরল। হলুদ আলোয় যা দেখল তাতে তার গলার পানি শুকিয়ে কাঠ হয়ে গেল। দূরে প্রায় 50 গজ দূরে একটা আবছা মূর্তি দাঁড়িয়ে আছে। মূর্তিটা লম্বা, কিন্তু কেমন যেন বেঢপ। স্থির দাঁড়িয়ে আছে, অথচ শব্দটা এগিয়ে আসছে। রহিম চোখ কচলে আবার তাকাল। না, সে ভুল দেখেনি, একটা মানুষই তো, কিন্তু এত রাতে মাঠের মাঝে কে? রহিম সাহস করে গলা খাঁকরি দিয়ে বলল, ক্যাডা ওইখানে, ক্যাডা? কোনো উত্তর এলো না, কিন্তু মূর্তিটা এবার নড়তে শুরু করল। রহিমের দিকেই এগিয়ে আসছে, আর সাথে সেই ছ্যাঁত ছ্যাঁত শব্দটা আরও স্পষ্ট হচ্ছে। রহিমের শরীর বেয়ে একটা শীতল স্রোত নেমে গেল। সে বুঝতে পারল এটা কোনো সাধারণ মানুষ নয়। মূর্তিটা যত কাছে আসছিল তার অবয়ব তত স্পষ্ট হচ্ছিল। লম্বা শীর্ণ একটা শরীর, পরনে শতছিন্ন ময়লা কাপড়, কিন্তু আসল ভয়টা অন্য জায়গায়। লোকটার তো কোনো মাথা নেই। কাঁধের ওপরটা মসৃণভাবে কাটা, সেখান থেকে কিছু একটা চুঁইয়ে পড়ছে বলে মনে হল রহিমের। আর তার এক হাতে সে নিজের কাটা মাথাটা চুলের মুঠি ধরে ঝুলিয়ে রেখেছে। সেই মাথাটাই মাটিতে ঘষতে ঘষতে আনছে সে। সেই কারণেই ওই ছ্যাঁত ছ্যাঁত শব্দ। মাথাটার চোখ দুটো খোলা, যেন দুটো জ্বলন্ত অঙ্গার। সেই চোখ দুটো সরাসরি রহিমের দিকে তাকিয়ে আছে। মুখটা সামান্য হাঁ করা, সেখান থেকে একটা গোঙানির মতো শব্দ বেরোচ্ছে। রহিমের মনে হল তার হৃৎপিণ্ডটা থেমে যাবে। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বেরোল না। তার পা দুটো যেন মাটিতে গেঁথে গেছে। হ্যারিকেনটা হাত থেকে প্রায় পড়েই যাচ্ছিল। মাথাহীন দেহটা এবার গতি বাড়াল, সোজা রহিমের দিকে আসছে, আর সাথে সেই ছ্যাঁত ছ্যাঁত শব্দটা আরও স্পষ্ট হচ্ছে। রহিমের শরীর বেয়ে একটা শীতল স্রোত নেমে গেল।
সে বুঝতে পারল এটা কোনো সাধারণ মানুষ নয়। মূর্তিটা যত কাছে আসছিল তার অবয়ব তত স্পষ্ট হচ্ছিল। লম্বা শীর্ণ একটা শরীর, পরনে শতছিন্ন ময়লা কাপড়, কিন্তু আসল ভয়টা অন্য জায়গায়। লোকটার তো কোনো মাথা নেই। কাঁধের ওপরটা মসৃণভাবে কাটা, সেখান থেকে কিছু একটা চুঁইয়ে পড়ছে বলে মনে হল রহিমের। আর তার এক হাতে সে নিজের কাটা